কিন্তু আমার কথা হচ্ছে এপাশে আগুন জ্বলতেছে এপাশেও জ্বলতেছে, দুই পাশে তো একসাথে কখনো আগুন জ্বলতে পারে না। আসিফ এবং নাহিদের অফিসকে টার্গেট করে তারা গত ভোর রাতে বাংলাদেশ সচিবালয়ের যে ভয়াবহ অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ড তারা ঘটিয়েছে। আমরা বারবার করে বলেছি, এই হাসিনার দোসর খুনিদের যদি আপনারা অতি দ্রুত বহিষ্কার না করেন, চাকরি থেকে না সরান, তাহলে কিন্তু এরা ভয়ঙ্কর রূপে এই দেশকে বিপদে ফেলার জন্য এরা কিন্তু চেষ্টা করবে এবং ষড়যন্ত্র অব্যাহত রাখবে। হয়েছেও তাই, বারবার আমরা বলেছি, কিন্তু এরা শুনে নাই। আর এই না শোনার কারণে আজকে তাদের এই পরিণতি আরো ভুগবে। এই উপদেষ্টা পরিষদ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আরো খেসারত দিতে হবে এদের ভয়ঙ্কর ভাবে। আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবেন, তো তারা কি করবে? আপনাকে চুমা দিবে। সচিবালয়ে টার্গেট করে আসিফ এবং নাহিদের অফিসে তারা আগুন দিয়েছে। আমরা যেটা দেখে এসেছি, এখন যে সমস্ত ফ্লোরে আগুন লেগেছে, বিশেষ করে 4টি ফ্লোর খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 8, 9, 7, 6 4টি ফ্লোর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, আজকে সচিবালয়ের ভয়াবহ একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘুম থেকে উঠেই আমরা এই মর্মান্তিক এই ঘটনাটি আমরা দেখতে পারলাম। এই ভয়াবহ একটা দুর্ঘটনার সংবাদ আমরা পেলাম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কী বলবো বুঝে উঠতে পারতেছি না। অনেকে বলছে এটি একটি দুর্ঘটনা, কিন্তু আমার কখনোই বিশ্বাস হয়নি। আমার মনে হয়েছিল এটি একটি নাশকতা, পরিকল্পিতভাবে এটি করা হয়েছে। আসলে সেটাই সত্য হলো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ ও সচিবালয়ের দুর্নীতি তথ্য নিশ্চিহ্ন করতেই এই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এমনই একটি ইনফরমেশন পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের কথা মতে, বক্তব্য অনুযায়ী এটা স্পষ্ট হওয়া গিয়েছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে পরিকল্পিতভাবে, ষড়যন্ত্রমূলকভাবে এই আগুন লাগানো হয়েছে সচিবালয়ে। বিশেষ করে একদম সুনির্দিষ্টভাবে আসিফ এবং নাহিদের ভবনগুলো টার্গেট করে আগুন দেওয়া হয়েছে। শুধুমাত্র আসিফ এবং নাহিদের ভবনের নথিপত্রগুলাই পুরো একদম ছাই হয়ে গেছে। ছাই ছাড়া আর কিচ্ছু নাই, থেকে নাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন আমরা কয়েকটা ভিডিও দেখে আসি, তারপরে কথা বলি। তাহলে বুঝতে পারবো যে আসলে আগুন লাগানো হয়েছে নাকি এটা দুর্ঘটনা নাকি নাশকতা। চলুন কথা না বলে ভিডিওগুলো দেখে আসি, তারপরে কথা বলি। আসিফ এবং নাহিদের অফিসকে টার্গেট করে তারা গত ভোর রাতে বাংলাদেশ সচিবালয়ের যে ভয়াবহ অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ড তারা ঘটিয়েছে। আমরা বারবার করে বলেছি, এই হাসিনার দোসর খুনিদের যদি আপনারা অতি দ্রুত বহিষ্কার না করেন, চাকরি থেকে না সরান, তাহলে কিন্তু এরা ভয়ঙ্কর রূপে এই দেশকে বিপদে ফেলার জন্য এরা কিন্তু চেষ্টা করবে এবং ষড়যন্ত্র অব্যাহত রাখবে। হয়েছেও তাই, বারবার আমরা বলেছি, কিন্তু এরা শুনে নাই। আর এই না শোনার কারণে আজকে তাদের এই পরিণতি আরো ভুগবে। এই উপদেষ্টা পরিষদ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আরো খেসারত দিতে হবে এদের ভয়ঙ্কর ভাবে। আমাদের কথা শুনবেন না, শুনবেন ওই আওয়ামী লীগের কথা। আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবেন, তো তারা কি করবে? আপনাকে চুমা দিবে, আপনাকে স্যালুট দিবে, এটা ভাবছেন? আপনাদের এই খামখেয়ালির ব্যাককলির কারণে আজকে এই ভয়ঙ্কর অবস্থা। সচিবালয়ে টার্গেট করে আসিফ এবং নাহিদের অফিসে তারা আগুন দিয়েছে পরিকল্পিতভাবে। চিন্তা করতে পারেন, এটা কখনোই একটা স্বাভাবিক আগুন? কোনোভাবেই এটা বিশ্বাসযোগ্য বা বিশ্বাস করার মতো অবস্থা? বলেন তো। একাধিকবার এই সরকারকে আমরা বলেছি, এই খুনি, এই হাসিনার দোসর, এই রয়ের এজেন্টদের বহিষ্কার করে কারাগারে পাঠান। যাদের জায়গা কেরানীগঞ্জ কারাগারে হওয়ার কথা, তাদেরকে কারাগারে না পাঠিয়ে এরা বরঞ্চ প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসায়, প্রমোশন দেয়, বড় বড় পদে বসায়। এরা মনে করে আওয়ামী দোসরদের বড় বড় চেয়ারে বসালে আমাদের স্যালুট দিবে, আমাদের নমনম করবে, পূজা করবে। আর আজকে তারা আগুন পূজা করছে আপনাদের। খান, আগুন পূজা খান। তাদের উদ্দেশ্য পরিষ্কার, তারা হাসিনার কোনো আলামত বাংলাদেশে রাখবে না। আওয়ামী লীগের চুরি, ডাকাতি, টাকা পাচারের কোনো আলামত এই সচিবালয়ে তারা রাখবে না, সব পুড়িয়ে দিয়েছে। আমি তো আশঙ্কা করছি তারা আরো ভয়াবহ আগুন লাগাবে এই সচিবালয়ে। আমার একাধিক বক্তব্য আছে। গতকাল রাতে 9টার দিকে একটা লাইভ করেছিলাম। আমার লাইভে অনেকেই গালিগালাজ করেছেন। আমি বলেছি, এই আওয়ামী দোসররা জানুয়ারি ফেব্রুয়ারিকে টার্গেট করে এই সরকারকে বেকায়দা ফেলা এবং এই সরকারকে উৎখাত করার একটা ষড়যন্ত্র করছে। গতকাল রাতেই করেছি, আমার লাইভটি এখনো আছে, দেখেন আমার এই পেজেই। তখন অনেকে আমাকে গালিগালাজ করছে, আপনি বেশি বুঝেন, পণ্ডিত, ইত্যাদি ইত্যাদি। রাত 9টার দিকে লাইভ করেছি, আর ভোর 4টার দিকে এরা আগুন লাগিয়ে দিয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে আমার কথা সত্য হয়েছে।
মাত্র কয়েক ঘন্টা। আমি বলেছি এই জানুয়ারি ফেব্রুয়ারিকে টার্গেট করে তারা ইতিমধ্যেই ওয়ার্ম আপ করতেছে। ওয়ার্ম আপ, আপনারা জানেন না যে কোনো খেলার আগে খেলোয়াড়রা ওয়ার্ম আপ করে, প্রস্তুতি নেই। ঠিক একইভাবে সারা বাংলাদেশে এই যে গুপ্ত হত্যা, যেখানে সেখানে সমন্বয়কদের হত্যা করছে, কোপাচ্ছে জনগণকে, এগুলো তাদের সিম্পটম। তারা অলরেডি শো করছে, দেখাচ্ছে যে আমরা প্রস্তুতি নিচ্ছি। এরপরেও যদি এই ব্যাককলের দল, এই গাধার দল যাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি কিংবা উপদেষ্টা চেয়ারে বসিয়েছি, এদের বোধোদয় যদি জাগ্রত না হয়, এই ব্যাককল গুলো চেয়ারে কেন বসে আছে ভাই? আমার তো প্রচন্ড মেজাজ খারাপ এদের দেখে। এরকম অর্থ ব্যক্তিরা কিভাবে এই চেয়ারে বসে আছে? সচিবালয়ের আগুনটা দেখে রীতিমতো আমি হতবাক। আমি খোঁজ করলাম, আসিফও বলল যে আমরা 4000-এর মতো হাসিনার দুর্নীতিবাজ, করাপ্টেড আমলাদের তালিকা করেছিলাম, এবং এই তালিকা করা হয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং তারা এই তালিকার দায়িত্বে যে দপ্তরে ছিল ঠিক সেই দপ্তরকে টার্গেট করে তারা জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। আমি ভিডিওগুলো দেখলাম, কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা ভিতরে। পুরো মন্ত্রণালয় একবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। কোনো ডকুমেন্টস রাখে নাই, সিসিটিভি ফুটেজ সেটাও জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। সিসিটিভির একটা ভিডিও পাবেন না, কারণ এটা পরিকল্পিত, তারা আগেই সব কাম সারা। আর এই ড্রাইভার, এই ব্যাককল উপদেষ্টাদের, এদের কারণে এটা ঘটেছে। আমি তো বলছি এদের প্রাপ্য ছিল এটা, এরা এটার প্রাপ্য ছিল। আমাদের কথা শুনে না, শুনে কার কথা? ওই ভুট্টোর মতো। তাই ঘটছে আজকে। বারবার বলেছি আমরা, বারবার, যে আওয়ামী দোসরদের সরান। চতুর্দিকে আপনারা আওয়ামী দোসরদের বসিয়ে রেখে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। ইটস অ্যাবসলিউটলি রং। কোনোভাবে এটা হবে না, সম্ভব না। কাল সাপকে দুধ কলা দিয়ে কখনো বসে আনতে পারবেন? আপনি কাল সাপকে সামনে এনে দুধ দিচ্ছেন, কলা দিচ্ছেন, আর বলছেন আমাকে সবল মারিও না, স্যালুট দাও। কোনোভাবেই সম্ভব? তা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের দোসররা তো কাল সাপ, আর এই সরকার মনে করছে এদেরকে দুধ কলা দিয়ে বোধহয় প্রমোশন দিলে, বড় বড় চেয়ারে বসালে এরা আমাদের স্যালুট দিবে। হোয়াট ইজ স্টুপিড! এই সরকারের মাথায় এই ন্যূনতম ঘেরো নেই? ব্যাককলের দলগুলা উপদেষ্টা পরিষদে বসে আছে। সারা বাংলাদেশে কি শুরু হয়েছে আজকে দেখতে পাচ্ছেন না? এরপরেও এরা কিভাবে মানে এই আওয়ামী দোসরদের বসিয়ে রেখেছে, প্রমোশন দিচ্ছে কিভাবে? দেশপ্রেমিক মানুষের তো অভাব নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে উনি চেয়ারে বসার 9 দিনের মাথায় যখন আমাদের ডাকলেন, সেই মিটিংয়ে বলেছিলাম আপনি 6 লাখ তরুণকে পুলিশ এবং ডিফেন্সে নিয়োগ দেন। 2 লাখ পুলিশে নেন, 2 লাখ প্রশাসনে নেন, এবং 2 লক্ষ আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনীতে নিয়োগ দেন। এক অর্ডারে নেন। আজকে যদি 2 লাখ পুলিশ বাহিনীতে আমরা ঢুকাইতাম সেই আগস্ট মাসে, 4 মাসে তারা ট্রেনিং নিয়ে আজকে এসআই হয়ে যাইতো, কিংবা থানার ওসির দায়িত্ব নেওয়ার মতো তারা অলরেডি যোগ্য হয়ে যাইতো। কারণ এরা তো দেশপ্রেমিক ভাই, ক্যাপাবল। 2 মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে আপনি কাজে লাগাতে পারবেন। তারা করে নাই। তারা কি করেছে জানেন? আওয়ামী খাস এজেন্ট যারা, এদেরকে প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসিয়েছে। খুনিদের এরা প্রমোশন দেয়, চেয়ারে বসাই। এই যে গতকালকে দেখেছেন না, সালমান এফ রহমান, ওই আনিসুল হক সাবেক আইনমন্ত্রী, তার ওই যে কুখ্যাত সন্ত্রাসী যিনি এই আইনাঘরের জন্মদাতা জেনারেল জিয়া, এদের 3 জনকে অব্যাহতি দেওয়ার জন্য গোপনে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। কে জানেন? এডিসি হারুন, যে হারুন অসংখ্য ছাত্র শিবিরের ভাইকে ক্রসফায়ার দিয়েছে, গুলি চালিয়েছে বিএনপির মিছিলে প্রকাশ্যে। সেই হারুনকে বহিষ্কার তো দূরে থাক, ভালো জায়গায় সেফ জোনে রেখেছে, সেফ জোনে। আর সেই হারুনের বান্ধবী, অনেকেই গার্লফ্রেন্ড বলে, সানজিদা, সেই সানজিদাই এই গোপন প্রতিবেদনটি জমা দিয়েছে হারুনের নেতৃত্বে। চিন্তা করে দেখেন, এই স্টুপিডের দলকে আমরা কি বলবো? স্বরাষ্ট্র উপদেষ্টা, হোয়াট স্টুপিড! কাজ কি তার? এই আওয়ামী দোসরদের গ্রেপ্তার না করে প্রমোশন দিচ্ছেন, বড় বড় চেয়ারে বসাচ্ছেন, তো তারা চুমা দিবে আপনাদের? এই কাজগুলো বললে আমরা খারাপ, আমরা এটা। আর আজকে সচিবালয়ে এই যে ভয়ঙ্কর আগুন, চিন্তা করে দেখেন, একটা আলামত নাই, সব আলামত পুড়িয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। এই আলামত পুড়িয়ে তারা হাসিনার যে অপকর্ম, একটা অপকর্মের ডকুমেন্টস তারা রাখবে না, রাখতে চায় না। এটাই ঘটেছে। আগুনটা আমি দেখলাম নিজে, একবারেই পরিকল্পিত ভাবেই। এটা স্বাভাবিক আগুন হওয়ার কোনো কথাই নাই, হওয়ার একবারেই সুযোগ নাই। কয়েকদিন আগে সেখানে বিক্ষোভ করছে আমলারা। মানে এত এত সিমটম থাকার পরেও, দেখার পরেও এদের বোধোদয় জাগ্রত হয় না। এরা ওই এসি গাড়ি, ওই সরকারি বাসভবন, বড় বড় চেয়ার পেয়ে দিন দুনিয়া ভরিয়ে গেছে। এই জন্য এদের ব্যাক করে বলছি আমি। এই আসিফ নজরুল যখন বড় বড় লেকচার দিত চেয়ারে বসার আগে,
তার ফেসবুকে যান, এখনো দেখবেন অসংখ্য ফেসবুক পোস্ট, ওই লাইভ। সে বলে আমাকে একবার দায়িত্ব দেওয়া হোক, আমি যদি একবার চেয়ারে বসি, আল্লাহ যদি একবার কবুল করে আমি মন্ত্রী হই, দেশ পাল্টে ফেলবো, দেশের চেহারা পরিবর্তন করে দেখবো। কোথায় গেল তার এসব কথা? দেশ পাল্টে ফেলে আইন মন্ত্রী চেয়ারে বসছেন, কি করেছেন? ঘোড়ার ডিম। এগুলো বললে আমরা খারাপ হয়ে যাই, কারণ ভাই আমাদের রক্ত ঝরিয়েছি, আমরা জেলে গেছি, রিমান্ডে গেছি, আমাদের শরীরে এখনো রক্তের দাগ লেগে আছে, আমরা কষ্ট বুঝি। এই ব্যাক করে তোর কষ্ট বুঝবে না, এরা কোনোদিন জেলে যায় নাই, কোনোদিন 2 ফোঁটা রক্ত রাজপথে ঝরাই নাই। বিনা ত্যাগে আজকে উপদেষ্টা, বিনা ত্যাগে আজকে সরকারের মন্ত্রী। এরা কি বুঝবে দেশের কষ্ট? কি বুঝবে আমাদের শহীদ ভাইদের কষ্ট? বিনা ত্যাগে, বিনা রক্ত, বিনা পরিশ্রমে আজকে মন্ত্রী চেয়ারে বসছে। আমাদের দুঃখ ছিল না, কষ্ট ছিল না, বসেন, আপনারাই মন্ত্রী হন, অসুবিধা নেই। কিন্তু আমাদের কথা হলো, এই আওয়ামী দোসরদের কেন চেয়ারে থাকবে? কেন তাদেরকে প্রমোশন দেওয়া হবে? কেন তাদেরকে আপনারা বহাল তবিয়তে রাখবেন? যাদের জায়গা হওয়ার দরকার ছিল কারাগার, যারা থাকবে কারাগারে, তাদেরকে কারাগারে না রেখে বহাল তবিয়তে রেখেছে। এই যে ওবায়দুল কাদের 3 মাস দেশেই তিনি ছিলেন, পত্রিকাগুলো এখন নিউজ বেরোচ্ছে, সরকারের সেক্রেটারি নাকি দেশ ছেড়েছে 3 মাস পরে। এই 3 মাস কোথায় ছিলেন? তাহলে এই 3 মাস কেন গোয়েন্দা সংস্থাগুলো তাকে খুঁজে বের করতে পারলো না? কেন গোয়েন্দারা জানলো না? আপনাদের কি মনে হয় যে গোয়েন্দারা জানে না, পুলিশ বাহিনী জানে না? অবশ্যই জানি, কিন্তু কেন তারা বলবে? কারণ এই পুলিশ বাহিনীতে, গোয়েন্দা বাহিনীতে সব আওয়ামী লীগের লোকজন বসিয়ে রেখেছেন। তারা আপনাকে বলবে? তারা তো বলবে না। দেশপ্রেমিক অফিসারের অভাব নাই, না থাকলে নিয়োগ দেন। সারা বাংলাদেশে লাখ লাখ তরুণ আছে, এই তরুণদের আপনারা দেখতে পান না? যারা এই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছে, এই সরকারকে সরাসরি বলেছে আমরা 2 লাখ তরুণকে পুলিশে নিয়োগ দেন, এক অর্ডারে। এরা সরাসরি ঢুকবে, এদেরকে 2 মাসের ট্রেনিং দিয়ে এসআই, এএসআই, প্রয়োজনে থানার ওসি দায়িত্ব দেন। এরা যোগ্য, এদের ওই 2 বছর ট্রেনিং লাগবে না, এরা 2 মাস ট্রেনিং নিলেই থানা চালাতে পারবে, সেই সক্ষমতা এদের আছে এই তরুণদের। একাধিকবার বলেছি, 2 লাখ তরুণকে প্রশাসনে নেন। আর এই স্টুপিডের দল, ব্যাককলের দল, আওয়ামী লীগের ওই ছাত্রলীগের ক্যাডারদের নিয়োগ দিচ্ছে, প্রমোশন দিচ্ছে। হাসিনা কি করেছে? গত 15 বছরে টপ টু বটম একবারে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে পুলিশের আইজি সবগুলো জায়গায় ছাত্রলীগের ক্যাডারদের বসেছিল, সবাই ছাত্রলীগ। একটা পাবেন না আপনি এসব চেয়ারে, দায়িত্বশীল চেয়ারগুলোতে, থানার ওসি বলেন, এসআই বলেন, আর ওই একবারে আইজি পর্যন্ত সব ছাত্রলীগের ক্যাডার, তাদেরকে বসিয়েছে। আর তাদের দিয়ে এরা মনে করছে আমরা নতুন বাংলাদেশ বানাবো। ঘোড়ার ডিম বানাবেন আপনারা। কথাগুলো ভাই রাগ ক্ষোভ থেকে বেরোচ্ছে। আমার এই কথাগুলো শেয়ার করে ছড়িয়ে দেবেন, মানুষকে জানাতে হবে এই স্টুপিডের দল কি শুরু করেছে। এদেরকে চেয়ারে বসিয়েছি আমরা ওই এসির বাতাস খাওয়ার জন্য নয়, আর ওই হেলিকপ্টারে জেলায় জেলায় ঘুরে বেড়ানোর জন্য নয়। আওয়ামী লীগকে পাকড়াও করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেন, আমরা তো আছি। 2 মাস লাগলো এই দেশকে টাইট করতে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। তারা সেটা করে না, করবে না। তারা মনে করে আমরা আওয়ামী লীগকে দুধ কলা দিয়ে পুষবো, আর এরা আমাদের এসে চুমা দিবে, সালাম দিবে, স্যালুট দিবে। এখন সালাম খাও, স্যালুট খাও। ওই যে দিয়েছে আজকে সচিবালয়ে, যাও, তোমাদের জন্য এটাই প্রাপ্য ছিল, তোমরা এটার যোগ্য ছিলা। এই কথাগুলো খারাপ লাগতে পারে ভাই, কিন্তু বলতে আমরা বাধ্য হচ্ছি। গতকাল রাতের আমার লাইভটি দেখেন, বিস্তারিত বলেছি যেটা চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে এবং জানুয়ারিতে এরা বড় ধরনের অঘটন ঘটাবে, বড় ধরনের। গতকাল রাত 9টার দিকে বলেছি আমার লাইভে যে এরা জানুয়ারিকে টার্গেট করে এই বাংলাদেশকে বড় ধরনের একটা আনস্টেবল পরিস্থিতিতে ফেলার জন্য অলরেডি প্রস্তুতি নিচ্ছে। হয়ে গেছে শুরু। কি বলবো আসলে, এই যে সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনী উপদেষ্টারা ভবন পরিদর্শনে গেছে, কি স্টুপিড চিন্তা করেন। আমার মেজাজটা কি বলবো, আগুন হয়ে আছে। পরিদর্শনে গেছে, যাও পরিদর্শন করো। ননসেন্সের দল সব। যদি আমরা না জানাতাম, না বলতাম, তাহলে একটা কথা। একাধিকবার ভাই, অসংখ্যবার তাগিদ দিচ্ছি, বলছি, কাকে বলি নাই? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছি, সব উপদেষ্টাকে আমরা বলছি একাধিকবার। এই যে বিডিআর হত্যাকাণ্ড, পিলখানার যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিষয়ে কতবার বলেছি আমরা, হিসাব আছে। আন্দোলন পর্যন্ত করতে হয়েছে আমাদের এই ধারাবাহিকভাবে। কেন আমাদের আন্দোলন করতে হবে? আপনারা জানেন না যে এই পিলখানায় ভারতীয় পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল? এটা জানার জন্য কি ওই আসমান থেকে নাজিল হতে হবে? কমন জিনিস। হাসিনাকে ব্যবহার করে ভারত এই ঘটনা ঘটিয়েছে আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য। এই সরকারের উচিত ছিল ক্ষমতার চেয়ারে বসার 2 দিনের মাথায় এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার করা, তদন্ত করা, করে নাই। আমি নিজে বিডিআর এর সদস্যদের নিয়ে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করলাম, তাকে বাধ্য করলাম, আপনি তদন্ত কমিশন না গঠন করলে আমরা কিন্তু আপনার বাসভবন না, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। আমার সাথে কয়েকশো এই বিডিআর এর সদস্যদের পরিবারের লোকজন আছে। এটা বলার পরে সে নড়ে চড়ে বসে বললো যে হবে হবে।
আমার সাথে একজন এমন ব্যক্তি ছিলেন, মেজর শহীদ তানভীর হায়দারের ওয়াইফ। তার ওয়াইফ স্বরাষ্ট্র উপদেষ্টা কান্না করে বলছে, আমি আমার স্বামীর লাশটা ফেরত চাই। সে তার স্বামীর লাশটা পর্যন্ত আজও খুঁজে পায় নাই। তানভীর হায়দারের ওয়াইফ, তানভীর সাহেবের লাশ আজও খুঁজে পায় নাই। এই হচ্ছে অবস্থা। এই স্টুপিডের দল এই ঘটনাগুলো তদন্ত করতে চায় না, তো বাধ্য হয়ে একটা কমিশন করেছে। যদি এই কমিশন আমাদের মতো হয় নাই, মানে মোটামুটি আগে বলা যায়, আমি দেখি কি হয়। তো এই যে কথাগুলো ভাই আমরা বারবার বলছি, তারপরেও এদের বোধহয় জাগ্রত হয় না। 6 লাখ তরুণকে যদি নিয়োগ দেয়, 6 লাখ তরুণকে নিয়োগ দেওয়ার সুযোগ আছে, এক অর্ডারে সম্ভব। প্রধান উপদেষ্টা ঘোষণা হোক যে 2 লাখ তরুণকে আমরা পুলিশে নিয়োগ দেবো, একদিনের মাথায় 15 দিনের মধ্যে পরীক্ষা নেন, নিয়োগ দেন। একবারে ভেরি সিম্পল। 2 লাখ তরুণকে প্রশাসনে নেন, এক অর্ডারে নেওয়া সম্ভব। 2 লাখকে ডিফেন্সে নেন, এরকম 6 লাখ তরুণকে নিয়োগ দেন, একবারে ইজিলি এটা করা সম্ভব 15 দিনের মধ্যে। তারা সেটা করবে না। কি করে? আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসায়, বড় বড় জায়গায় বসায়। আর এরা মনে করে আওয়ামী লীগের এই ক্যাডাররা আমাদের চুমু দিবে, আমাদেরকে বাহবা দিবে। এরা তো আগুন জ্বালাবেই, কারণ এরা জানে যে আমরাও এই অপকর্মের সাথে জড়িত। আমরা তো হাসিনার দোসর, এরা নিজেরাও দায়ী। তো এরা নিজেদেরকে বাঁচার জন্য, নিজেদের ডকুমেন্টস মানে পুড়িয়ে ফেলার জন্য চেষ্টা করবে না? তারা সেটাই করছে। এসব দেখেও যদি এদের বোধহয় জাগ্রত না হয়, কি বলবো আর ভাই বলেন? আমাদের আর কি করার আছে? আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু আমাদের কথা শুনে না। আমরা এটাও বলেছি, না পারলে ছেড়ে দেন। আমরা ওই আসিফ নজরুলের মতো না যে বলবো দায়িত্ব দেন আমরা পাল্টে ফেলবো, না, আমরা যা বলি তা করে দেখাই ভাই। আর দেশ কিভাবে চালাতে হয়, কিভাবে মন্ত্রণালয় চালাতে হয়, কিভাবে টাইট দিতে হয়, কিভাবে আওয়ামী লীগের মতো খুনিদের শায়েস্তা করতে হয়, এটা আমাদের জানা আছে। আওয়ামী লীগের শায়েস্তা করতে ঘন্টা লাগবে না, 7 মিনিটে যথেষ্ট। আমরা যখন মাঠে নামি তখন বলি না, আইন হাতে তুলে নেওয়া যাবে না, মব জাস্টিস করা যাবে না। তো নিজেরা করো, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। তোমরা করো, নিজেরাও পারে না। এই হচ্ছে অবস্থা আমাদের। আমরা যেটা দেখে এসেছি এখন, আপনার যে সমস্ত ফ্লোরে আগুন লেগেছে, বিশেষ করে 4টি ফ্লোর খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 8, 9, 7, 6 4টি ফ্লোর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেখানে সিআইডি এবং ফায়ার সার্ভিসের যারা বিশেষজ্ঞ ফরেনসিক টিম, তারা সেখানে তদন্ত করে দেখছে। এবং ওখানে আপাতত সর্বসাধারণ বা যে কোনো সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে, তাদের তথ্য প্রমাণ সংগ্রহের জন্য। বাংলাদেশের হৃৎপিণ্ড হিসেবে খ্যাত সচিবালয়ে এই ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। এটি এমনিতে কোনো দুর্ঘটনা নাকি কোনো মানবশ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। আমরা অনেকদিন ধরেই দেখছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সাম্প্রতিক সময়ে সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সচিবালয়ে আগুন এবং আগুনের যে ধরন, আসলে যেগুলো আমরা ভিতরে গিয়ে দেখলাম, বিশেষ করে আপনার একাধিক জায়গা থেকে আগুনের বোধহয় সূত্রপাত, এক জায়গা থেকে না 2 জায়গা থেকে, সেটুকু তো এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আগুন লেগেছে, তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে। এবং যেভাবে কয়েকটি ফ্লোর একেবারেই কয়লা হয়ে গিয়েছে, তাতে বোঝাই যাচ্ছে যে মানে এটা কোনো স্বাভাবিক কোনো মানে দুর্ঘটনা না। আমরা যেটা ওখানে দেখলাম যে আপনার 5, 6, 7, 8, 9 বিশেষ করে এই 5টি ফ্লোরের মধ্যে 4টি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার 7, 6, 8, 9 এগুলো একেবারেই মানে কয়লা হয়ে গিয়েছে। বিশেষ করে আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে, এটা কি নাশকতা নাকি দুর্ঘটনা? আপনার প্রাথমিক পরিদর্শনে কি মনে হচ্ছে? প্রথমে আসলে অনুমান নির্ভর, তো ওইভাবে এরকমের ঘটনায় কথা বলা খুব মুশকিল। তবে তারপরেও ঘটনাগুলোর ধরন দেখে আসলে এটা স্বাভাবিক কোনো দুর্ঘটনা মনে হয়নি। পরিকল্পিত ঘটনাও হয়ে থাকতে পারে, বিশেষ করে আপনার যেভাবে মানে আগুনের সূত্র, তার আশপাশ যদি পুড়ে যেত, বিল্ডিং এর এই মাথা থেকে ওই মাথা মাঝখান দিয়ে আগুন লেগেছে, আবার মাঝখান দিয়ে অনেকখানি পুড়েছে, আবার 2 সাইড পুড়েছে। যেমন আমাদের এই 2 জন ছাত্র উপদেষ্টা, তাদের যে আপনার দপ্তর, আপনারা জানেন যে একই ফ্লোরে এক মাথায় আপনার এলজিআরডির, আরেক মাথায় হচ্ছে আপনার ডাক টেলিযোগাযোগ, সেই 2 মাথায় একেবারেই মানে ওইরকম কিছু বলা চলে যে লাইক কেউ ভালোভাবে মানে হচ্ছে কি যেভাবে আসলে আগুন লেগেছে তাতে, বা আগুনের যে ধরন, তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক ঘটনা না, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে।
ক্ষয়ক্ষতি ওনারা সঠিকভাবে তো আমরা বলতে পারবো না, ওনারা বলতে পারবে। বাহ্যিক ক্ষয়ক্ষতির চেয়ে, অবকাঠামোর ক্ষয়ক্ষতির চেয়ে ওখানে তো অনেক ধরনের সব মিনিস্ট্রিরই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে, যেহেতু ওখানে প্রায় আপনার 5-6টা মিনিস্ট্রির মতো ছিল। ভবনই আপনার ওয়ালই আপনি দেখলে যে ইটের পলেস্তারা খসে পড়তেছে, এরকমের অবস্থা যে আগুনের কারণে। সেখানে রুমের ফার্নিচারটা নিচে তো থাকার কথা না, ফাইল টাইল হয়তো কিছু হয়তো পাওয়া যেতে পারে। হ্যাঁ, কক্ষগুলো পুড়ে গেছে এবং কিছু ক্ষেত্রে বিশেষ করে শঙ্কার জায়গা, যেটা আমাদের উপদেষ্টারা বলেছেন যে তারা ইতিমধ্যেই বিগত সরকারের আমলে যে সমস্ত প্রজেক্ট এবং বিশেষ করে দুর্নীতি লুটপাটের একটা মহামারীর ঘটনা ছিল, সেগুলো নিয়ে তারা বেশ কিছু তদন্ত এবং তথ্য প্রমাণ সংগ্রহ করে কাজ শুরু করেছিলেন। তো দেখা যাচ্ছে সেগুলো প্লাস হচ্ছে বর্তমান সরকারেরও এই অল্প সময়ে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং কাজ, সেগুলোর যদি আপনার এই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নথিপত্র, এটাই হচ্ছে বড় ক্ষতি। কারণ বিল্ডিং একটা নষ্ট হলো, বিল্ডিং একটা করতে পারবে, বিল্ডিংয়ের কয় টাকা যাবে, কিন্তু যেই গুরুত্বপূর্ণ নথিগুলো আপনার এইভাবে পুড়ে গেছে সেগুলো তো আর ফেরত পাওয়া যাবে না। এবং এই ঘটনা কিন্তু আমাদেরকে আরও একটা, আমি মনে করি আমাদের সামনে একটা চোখ খুলে দিয়েছে এবং আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এই ফাইলগুলো আমরা যেভাবে আপনার অ্যানালগ পদ্ধতিতে হ্যান্ডেল করি, এখন এই ফাইলগুলোকে সম্পূর্ণ বিশেষ করে সরকারি এবং গুরুত্বপূর্ণ নথিগুলোর ডিজিটালাইজ করা এখন সময়ের। ফাইলের স্তূপ অবশ্যই উপজেলা থেকে আসবে কিংবা কেউ একটা দরখাস্ত দেবে, সেটার একটা আপনার হার্ড কপি থাকতে পারে। একই সাথে সাথে আমি মনে করি এখন এগুলো ডিজিটালাইজ করা দরকার এবং ডিজিটাল যদি ডকুমেন্ট থাকতো তাহলে হয়তো ধরেন ডিজিটাল ডকুমেন্টস কোনো না কোনোভাবে একটা সার্ভারে এটা থাকতো। একজন উপদেষ্টা বলেছেন যে এখানে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি তদন্ত তারা করছিল। না, স্বাভাবিকভাবে এখানে তো যেহেতু একাধিক মিনিস্ট্রি ছিল এবং বর্তমান এই সরকারের তো একটা অগ্রাধিকার, যেটা আমরাও বলেছি যে বিগত 16 বছরে যে দুর্নীতি এবং লুটপাট হয়েছে সেগুলো তো ইতিমধ্যেই বের হয়ে আসছে এবং সেটা নিয়ে তো সরকার কাজ করছে। এবং আমরা অভ্যন্তরীণভাবে আলাপ আলোচনায় এবং পাবলিকলিও আমরা বলেছি, বিশেষ করে বিভিন্ন উপদেষ্টার সাথে যখন আমাদের ব্যক্তিগত বা আলাপ হয় সেখানে আমরা বলেছি যে আপনারা অন্তত গত 16 বছরে প্রত্যেকটা মন্ত্রণালয় ওয়াইজ কীভাবে দুর্নীতি এবং লুটপাট হয়েছে তার একটা শ্বেতপত্র, তার একটা ডকুমেন্ট আপনারা জাতির সামনে প্রকাশ করেন। সিপিডি সামগ্রিকভাবে একটা অর্থনীতির খাতের যে শ্বেতপত্র, দুর্নীতির শ্বেতপত্র, সেটা প্রকাশ করেছে। কিন্তু মন্ত্রণালয়গুলো যদি সুনির্দিষ্টভাবে তাদের মিনিস্ট্রি ধরে কাজ করে তাহলে কিন্তু সেটা আরও ব্যাপক আকারে তারা বের করে আনতে পারবে এবং সেই কাজ তারা কিন্তু শুরু করেছে। এবং আমরা জানি যে হচ্ছে সন্ধ্যার পরে কেউ থাকে না আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া, সেক্ষেত্রে এটা কীভাবে হতে পারে বলে আপনার এই যখন ধরলো এবং সেটা আপনার সেই রাত্র 1টা থেকে এই ভোর প্রায় 8:30 বা 8:20 এরকম নাগাদ লেগে গেল। এটাও তো আমাদের আপনার বিশেষ করে একটা মানে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আমাদের সিস্টেম কত দুর্বল। দেখেন ফায়ার সিস্টেমও কত দুর্বল। সচিবালয়ের মতো জায়গার আগুন নেভাতে যদি এত ঘন্টা লাগে, এখানে ফায়ার সার্ভিস ছুটি থাকলেও এখানে তাদের তো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত এবং সচিবালয়কে যদি মুহূর্তের মধ্যে 2-1 ঘন্টার মধ্যে যদি পারে তাহলে তো তারা যে এখনো অ্যানালগ সিস্টেমে পড়ে আছে এটা তার প্রমাণ। তো আশা করি সরকার এই ঘটনা থেকে বিশেষ করে শিক্ষা নিয়ে আপনার আমাদের নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করা এবং ফায়ার সার্ভিসকে মানদাতার আমলের যন্ত্রপাতি ব্যবহার থেকে কিভাবে আধুনিক যন্ত্রপাতিতে নিয়ে আসা যায় এবং আরও প্রশিক্ষিত করা যায় সেই দিকে নজর দেবেন এবং এই ঘটনার অতি দ্রুত একটা সঠিক এবং স্বচ্ছ তদন্ত জাতির সামনে উপস্থাপন করবেন। আমরা তদন্তের নামে যেন কোনো কালক্ষেপণ না হয় এবং তদন্ত যেন আবার সেই ঝুলে না থাকে আমলাতন্ত্রের ফাইলের মতো। অনতিবিলম্বে আমরা এর একটা সঠিক আপনার তদন্ত দেখতে চাই এবং আশা করি সরকার সেটি করবে। ওই পরিস্থিতি যদি আবার ফিরে আসে যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কারা কারা নির্বাচিত হবেন, কারা কোন রাজনৈতিক দল করবেন, এইটা যদি নির্ধারণ করে দেন তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কি আর থাকলো, এটার আর কি দাম থাকলো? এর তো আর কোনো দাম থাকলো না। শেখ হাসিনাও এই কাজ করেছে। উনি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গোয়েন্দা সংস্থা দিয়ে তিনি বিরোধী দলের লোকজনকে মানে ধমক দিতে চেষ্টা করাতেন যে বিএনপি থেকে তাদেরকে যেন সরিয়ে দেওয়া যায়, তারা যেন আরেকটি রাজনৈতিক দল গঠন করতে পারে, তারা যেন বিএনপিকে ভাঙে। এই কাজটাই তো 16-17 বছর শেখ হাসিনা গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে করিয়েছে। এখন আমরা আবার শুনছি যে গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। এই ঘটনা কিন্তু এদেশের মানুষ মেনে নেবে না। এই দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ
যে মানুষ যে দলকে পছন্দ করে তাকে তারা ভোট দেবে, যে মানুষ যে রাজনৈতিক দল গঠন করতে চায় তারা সেইভাবে রাজনৈতিক দল গঠন করবে। এখানে কোনো নির্দেশনা, এখানে কোনো হুমকি, এখানে রাষ্ট্রের কোনো খবরদারি থাকবে না। এইটাই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক সমাজ, এটাই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র। সেটা না করে আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো, হোসেন মোহাম্মদ এরশাদের মতো এবং শেখ হাসিনার মতো একই কালচার, একই সংস্কৃতির যদি পুনরাবৃত্তি হয় তাহলে তো মানুষ মনে করবে আরেকটি ফ্যাসিবাদ তৈরির প্রচেষ্টা চলছে। এখানে অন্তর্বর্তীকালীন সরকার তারা জিনিসটাকে যাচাই বাছাই না করে হয় তারা এটি করেছেন, অথবা তাদের মনে যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে যে আমরা আবারও মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে প্রচেষ্টা নিয়েছেন যে বিএনপিকে ভাঙার, গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করার, সেই ধরনেরই আরেকটি ক্ষুদ্র প্রচেষ্টা অত্যন্ত ক্ষীণ আকারে এই সরকারের ভিতরে কাজ করছে কিনা, তাদের অন্তরের মধ্যে ক্রিয়াশীল আছে কিনা, এই নিয়ে জনমনে কিন্তু ব্যাপক সন্দেহ দেখা দিয়েছে। আমরা এখন এই সংস্কারের যে কি রূপ হবে, কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা আমরা বলতে পারি না। কারণ আজকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে আমরা রূপটি দেখছি, সেই রূপটিতে আমার কাছে ভালো কিছু ঠেকছে না। আমার কাছে মনে হচ্ছে ডালের মধ্যে কিছু কালো পদার্থ রয়েছে বলে মনে হচ্ছে। গতকাল মধ্যরাতের যে আগুন, সে আমরা জানি না, আমি কোনো মুখরোচক কথা বলতে চাই না। এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি যে একটি সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। 5 তারিখের পরে ছাত্র জনতার নেতৃত্বে, দেশপ্রেমিক মানুষের নেতৃত্বে যারা আওয়ামী লীগ দোসরদের বিরোধিতা করে, সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্পেশাল পুলিশ সিকিউরিটি নিয়োগ দেয়া, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই রকম বড় কোনো পরিবর্তন দেখি নাই। বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের লোকেরা। তারা যে কোনো মূল্যে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায়। তার অংশ হিসাবে শেখ হাসিনা কিন্তু বারবার বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেছে। তিনি কিন্তু বলছে চট করে ঢুকবে, 0 পয়েন্টে ষড়যন্ত্র করেছে। গতকালকে দেখেছেন আরেকজন মুক্তিযোদ্ধার ইতিহাস তৈরি করে তারপরে নতুন করে বাংলাদেশে আবার বিতর্ক সৃষ্টি করার পায়তারা শুরু করেছে। ইতিমধ্যেই জানেন একজন মার্ডার কেসের আসামির জন্য বাংলাদেশের যে পরিমাণ তাকে নিয়ে তর্ক বিতর্ক শুরু করেছে, এগুলো আওয়ামী লীগের পরিকল্পনা। এক বাক্যে বলতে গেলে বাংলাদেশে এখন যা হচ্ছে সবকিছুতে শেখ হাসিনা, আওয়ামী লীগের দোসররা জড়িত। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, গ্রেপ্তার দাবি করছি। বাংলাদেশের সবাইকে জাতীয় ঐক্যমত গঠনের আহ্বান জানাচ্ছি। আর আমি এই সরকারকে আহ্বান করব, যদি আজকের এই ফ্যাসিবাদের কবল থেকে রক্ষা পেতে হয়, তাহলে আপনাদের সবাইকে মিলে শক্তিশালী একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে হবে। যেই গভর্নমেন্টের মধ্যে আওয়ামী বিরোধী শক্তিশালী ইমেজ যাদের আছে, যারা কোনো অবস্থায় আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করবে না, তাদেরকে আপনার নিয়োগ দিয়ে প্রত্যেকটি পদে পদে দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়োগ দিতে হবে। তারপরেই আপনি সুরক্ষিত থাকবেন। না হয় সচিবালয়ের মতো একটি জায়গা আপনি দেখেন পুরে ছাই করে ফেলেছে আজকের এই বাংলাদেশে। এটা কখনোই কল্পনা করা যায় না। আমাদেরকে মনে রাখতে হবে, বর্তমানের এই ফ্যাসিবাদের দোসররা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে যদি অপমান করতে পারে, এই সরকারকে অপমান করতে পারে, তাহলেই কিন্তু বাংলাদেশকে আবার তারা আরেকটি খাদের ভিতরে নিমজ্জিত করতে পারে। সেই ষড়যন্ত্র তারা অব্যাহত রাখছে। আমি বিশ্বাস করি বাংলার জনগণ তাদেরকে পরাস্ত করবে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি অনুরোধ করব, যে কোনো মূল্যে বাংলাদেশের এই ধরনের তালবাহনা বন্ধ করুন, বিরোধ করা বন্ধ করুন। আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে যেখানে পাবেন যারা দেশ বিরোধী ষড়যন্ত্রকারী, তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিমত কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনারা কি মনে করছেন, আপনারা কি বলতে চান? আপনারা কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে এবং সচিবালয়ের দুর্নীতির তথ্য নিশ্চিহ্ন করতে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে? আমি তো এটা নিঃসন্দেহে বিশ্বাস করি। ইতিমধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমাদের ক্রীড়া উপদেষ্টা, তিনি স্পষ্ট বার্তা দিয়েছে ফেসবুক একটা পোস্টের মাধ্যমে। তিনি বলেছেন এই ঘটনার সঙ্গে যে বা যাহারাই জড়িত থাকুক না কেন, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি প্রদান করা হবে। এবং তিনি মনে প্রাণে বিশ্বাস করছেন যে এই ঘটনাটি কোনোভাবেই দুর্ঘটনা হতে পারে না, এটি পরিকল্পিতভাবে নাশকতা, একটা ষড়যন্ত্রমূলকভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। এটি আসিফ মাহমুদ নিজে থেকেই বলছেন।
আমরা তো সকলেই বলছি এটি দুর্ঘটনা নয়, এটি নাশকতা সম্পূর্ণভাবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত অভিমত কমেন্ট করবেন, আপনারা কি বলতে চান। ভিডিওটা শেষ করছি এখানে, এই পর্যন্ত। ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি, যাতে এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত সকলে জানতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।